আসল পরিবর্তনের কথা ফের বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে তিনি বলছেন যে স্বাধীনতার পর প্রথমে কংগ্রেস এবং তারপর বামেদের দীর্ঘ শাসন দেখেছে পশ্চিমবঙ্গ, আর তারপর মা মাটি মানুষের স্লোগানে আস্থা রেখেছে, কিন্তু অবস্থা আরো খারাপ হয়েছে। আর এখানেই আসল পরিবর্তনের ডাক একাধিকবার এই রাজনৈতিক মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিচ্ছেন। তিনি বলছেন যতদিন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার থাকবে ততদিন উন্নয়ন স্তব্ধ হয়ে থাকবে, সে কারণেই তৃণমূলের যাওয়াটা দরকারি হয়ে পড়েছে। কি বলেছেন প্রধানমন্ত্রী দেখুন। आने वाले साल देश की तरह ही बंगाल के लिए भी बहुत अहम है। हमें ये समय ऐसे ही नहीं निकलने देना है, इसलिए बंगाल को चाहिए सच्चा परिवर्तन, आशोल परिवर्तन, परिवर्तन जो नारे में नहीं काम में दिखे, परिवर्तन जो उद्योग लगाए, घर के बेटे बेटी को बंगाल में ही नौकरी दे, परिवर्तन जो बेटियों को सुरक्षा दे, मकान और दुकान को जलने से बचाए, परिवर्तन जो किसान को सुविधा दे, किसान को सम्मान दे, फसल का सही दाम दे, परिवर्तन जहां अपराधी और भ्रष्टाचारी सरकार में नहीं जेल में होंगे, ऐसा परिवर्तन जहां सुशासन होगा, गरीब से गरीब भी सम्मान का जीवन जिएगा। और ये सच्चा परिवर्तन सिर्फ और सिर्फ भाजपा ही ला सकती है। और इसलिए बंगाल के घर घर में हमें एक बात पहुंचानी है, बंगाल के हर कोने से एक ही आवाज आनी चाहिए, बाजते चाय বিজেপি তাই। একেবারে 2011 সালে এই পরিবর্তন স্লোগানে ভর করে 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আমি অর্ণব সাহার কাছে এইখানে আসবো, কিন্তু তাতে যেটা প্রধানমন্ত্রী বলছেন মানুষের জীবন আরো দুর্বিষহ হয়ে গেছে, আর তাই আসল পরিবর্তনের ডাক ফের প্রধানমন্ত্রী। আমি বলছি যে আসল পরিবর্তন উনি বলছেন, কিন্তু যে যে জায়গায় অন্য সরকার সরিয়ে দিয়ে বিজেপি সরকার এসেছে, আমরা যদি সেখানকার একটুখানি পরিসংখ্যান বা সেখানকার চেহারাকে একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে ঠিক কী ধরনের পরিবর্তন হয়েছে। 2014 সাল থেকে আরম্ভ করে আজকে 2025 সাল 11 বছরে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে বিগত 45 বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারি হচ্ছে ভারতবর্ষে। এবং আপনি হাঙ্গার ইন্ডেক্স থেকে আরম্ভ করে অন্যান্য একাধিক ইন্ডেক্স আপনি দেখেন একের পর এক জায়গায় হচ্ছে নিচে নেমেছে। নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে অতি সম্প্রতি আপনি যখন অতি সম্প্রতি দিল্লিতে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক জিনিস ভাইরাল হচ্ছে, যে তারা গরিব মানুষের যে বসতি সেই বসতিগুলো ভাঙছে তারা একের পর এক। এখন ওখানকার মানুষ বলছে যে আমরা যে অবস্থায় ছিলাম সেগুলো বেকার ছিলাম। অর্থাৎ এই সরকার কখনোই সাধারণ গরিব মানুষ মধ্যবিত্ত মানুষের পক্ষে নয়। এই সরকার মূলত মুষ্টিমেয় যারা হচ্ছে অনেক বেশি উচ্চবিত্ত এবং অনেক বেশি প্রভাবশালী এবং অনেক বেশি অর্থনৈতিকভাবে ক্ষমতাশালী তাদের পক্ষে। এইটাই হচ্ছে সবচেয়ে আতঙ্কের জায়গা বা ভয়ের জায়গা, যে প্রথমত হচ্ছে অর্থনৈতিক যে নীতি সেই নীতিটা সাধারণ মানুষ প্রো পিপল নয়, আর দ্বিতীয়ত হচ্ছে তারা যে বিভাজনের রাজনীতিটা করেন, বিজেপি যে বিভাজনের রাজনীতিটা করে সেই বিভাজনের রাজনীতিটা মানুষকে বিভাজনের রাজনীতি। কিন্তু আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো এই মুহূর্তে যেটা নিয়ে সব থেকে বেশি এই রাজ্যে চর্চা হচ্ছে সেটা হচ্ছে অনুপ্রবেশ সমস্যা। আজকে ফের নরেন্দ্র মোদী, এর আগে 15ই আগস্ট একেবারে লালকেল্লা থেকে এই অনুপ্রবেশ যে কত বড় সমস্যা তার জন্য একেবারে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, ডেমোগ্রাফি মিশন চালু করছে ভারত সরকার, এই কথা বলেছিলেন। তা আজকে ফের স্মরণ করিয়ে দিয়েছেন এই অনুপ্রবেশকারীদের এ দেশে কোনো
ঠাঁই হবে না, একেবারে দ্বর্থহীন ভাষায় বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। কি বললেন দেখুন। आजकल आप देखते हैं जिन देशों को विकसित कहा जाता है, जिनके पास संसाधनों की कोई कमी नहीं है, वहां घुसपैठियों के खिलाफ मुहिम चल रही है। ये देश अब घुसपैठियों को ज्यादा नहीं सह सकता। घुसपैठियों को निकालना चाहिए कि नहीं निकालना चाहिए? घुसपैठिए जाने चाहिए कि नहीं जाने चाहिए? उनको भगाना होगा कि नहीं भगाना होगा? कौन भगा सकता है? कौन भगा सकता है? घुसपैठियों से बंगाल को कौन मुक्त करा सकता है? घुसपैठियों से बंगाल को कौन मुक्त करा सकता है? साथियों, मोदी नहीं, भाजपा नहीं, आपका एक वोट करा सकता है। आपका एक वोट, एक बार वोट दे दीजिए, ये घुसपैठिए भाग जाने लग जाएंगे जी। নিঃসন্দেহে অনুপ্রবেশ সমস্যা একটা জ্বলন্ত সমস্যা। তাতে এই রাজ্যের অর্থনীতির ওপর যে প্রবল চাপ পড়ে, কর্মসংস্থান রুজি রুটি নিয়ে একটা সংশয় তৈরি হয়। এই রাজ্যের বাসিন্দাদের, দেশের বাসিন্দাদের এ নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। কিন্তু প্রশ্ন যে শঙ্কু, এইখানে অনুপ্রবেশ সমস্যা আটকানোর প্রথম এবং প্রধান দায়িত্ব তো বিএসএফ এর। দেখুন, এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসে খুব নির্দিষ্ট করে বলে গেছেন যে এই রাজ্য সরকার শুধুমাত্র যে জমি অধিগ্রহণ করে বিএসএফকে দিচ্ছে না ফেন্সিংয়ের জন্য, এমনটা শুধু নয়, রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদতে এখানে দেখা যাচ্ছে জালি আইডেন্টিটি কার্ড তৈরি হয়ে যাচ্ছে, অনুপ্রবেশকারীরা এন্টারটেইনড হচ্ছেন, তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং রিসেন্টলি যেটা দেখা গেছে সেটা অত্যন্ত ভয়ঙ্কর। এবং আজকে আপনি দেখবেন যে প্রধানমন্ত্রীজির বক্তব্যের পরতে পরতে সেটা উঠে এসছে যে কিভাবে বাঙালি সেন্টিমেন্টকে সামনে দাঁড় করিয়ে তার আড়ালে অনুপ্রবেশকারীদের শেল্টার দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তাই আজকে প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে আপনি কাদের বিরুদ্ধে আঙুল তুলছেন? যারা শ্যামাপ্রসাদ মুখার্জির মতো একজন বাঙালিকে নমস্য ব্যক্তি বলে মনে করেন, সারা ভারতবর্ষে রাজনীতি করেন, পৃথিবীর বুকে রাজনীতি করেন একজন বাঙালিকে সামনে রেখে, আপনি কাদের বিরুদ্ধে কথা বলছেন? যে সরকার সরাসরি বাংলা ভাষাকে গুরুত্ব দিয়েছে, আজকে আন্তর্জাতিক লেভেলে নিয়ে যাচ্ছে, আপনি তাকে হচ্ছে অ্যাড্রেস করছেন। বাঙালিদের জন্য যে সরকার সবথেকে বেশি করেছে তাকে আপনি টার্গেট করছেন, অথচ আপনি সঙ্গে এই প্রশ্নটা থাকবে যে অনুপ্রবেশের জন্য জনবিন্যাস বদলে যাচ্ছে, ডেমোগ্রাফি মিশন বলে একটা মিশনের কথাও প্রধানমন্ত্রী ফের মনে করিয়ে দিয়েছেন। অনুপ্রবেশ সমস্যা নিঃসন্দেহে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগের। আমি বলছি সেইখানটা সেটা করতে গেলে তো রাজ্য সরকারেরও সমান সহযোগিতা প্রয়োজন। দেখুন, এই রাজ্য সরকার যে সহযোগিতা করছে না, আজকে সেই কথাটা তো শুধু সহযোগিতা করছে না এমনটা নয়, তারা সরাসরি অনুপ্রবেশকে এন্টারটেইন করছে, সেটাই আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে। তাই বাংলার মানুষকে ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই সরকার যারা অনুপ্রবেশকারীদের প্রাধান্য দিতে চায়, যারা দুর্নীতিকে প্রাধান্য দিতে চায়, তাদের এখান থেকে দ্রুত বিদায় করতে বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এবং আমি আপনাকে আজকে বলছি যে প্রধানমন্ত্রী যে শুধুমাত্র যে এই রাজনৈতিক বক্তব্য রেখেছেন এমন নয়, আজকে ভারতীয় জনতা পার্টির যে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী এবং নেতা, তিনি কিন্তু আজকে পশ্চিমবাংলার বুকে অল্টারনেটিভ নিয়ে এসছেন। তিনি বলেছেন যে আমি ভাই শুধুমাত্র রাজনৈতিক জায়গা থেকে লড়াই করতে চাই না, আমি উন্নয়নও নিয়ে আসতে চাই, যে উন্নয়নের কাজ তৃণমূল কংগ্রেস করেনি। আজকে এবিএ গণিকান চৌধুরী যদি প্রথম মেট্রো রেলের প্রকল্পের শ্রেয় বা হচ্ছে গুরুত্ব দিয়ে কাজ করার কথা বলে থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন তার গুরুত্বের কথা স্বীকার করেননি। কিন্তু প্রধানমন্ত্রী আজকের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলেন, তিনি যেতে পারেননি কেন? কেন তিনি এই অনুষ্ঠানে ভয় করেছেন? আমি এইখানে দেখাবো যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে যে আজকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী এমনটা নয়, তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটকে পর্যন্ত নিশানা করেছেন প্রধানমন্ত্রী। কিভাবে, কি বললেন দেখুন। मुझे हैरानी है कि टीएमसी कांग्रेस समेत कुछ इंडी अलायंस के राजनीतिक दल तुष्टीकरण के आगे घुटने टेक चुके हैं। ये राजनीतिक दल सत्ता की भूख के लिए घुसपैठ को बढ़ावा दे रहे हैं। कुछ जगह पे तो दिख रहा है उन्होंने घुसपैठियों की शरण ले ली है। साथियों, पश्चिम बंगाल तो सीमावर्ती राज्य है।
जिस प्रकार बॉर्डर के इलाकों में डेमोग्राफी बदली जा रही है, ये पश्चिम बंगाल में सामाजिक संकट भी पैदा कर रहा है। खास तौर पर किसानों से धोखाधड़ी करके उनकी जमीन पर कब्जा किया जा रहा है। आदिवासियों को गुमराह करके उनकी जमीन हड़पी जा रही है। देश ये सहन नहीं कर सकता, इसको रोकना ही होगा। इसलिए इस बार लाल किले से मैंने घुसपैठ के खिलाफ विशेष डेमोग्राफी मिशन की घोषणा की है। जो लोग सिर्फ यहां हमारे लोगों की रोजी रोटी छीनने आए हैं, जो फर्जी तरीके से कागज बनाकर रुक गए हैं, उनको यहां से जाना ही होगा। সম্বন্ধে সমান আক্রমণাত্মক তৃণমূল কংগ্রেসের পাশাপাশি কংগ্রেসের দিকেও যে শুধুমাত্র তোষণের কারণে এই অনুপ্রবেশ সমস্যার কাছে তৃণমূল কংগ্রেস এমনকি ইন্ডিয়া জোট সার্বিকভাবে নতজানু হয়ে গেছে। দেখুন, উনি গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। উনি কখনো কংগ্রেস বলেনি, জাতীয় কংগ্রেস সহ অন্যান্য ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলো কখনো বলেনি যে ইল্লিগাল ইমিগ্রেন্টসরা আসুক, তারা এখানে বসতি তৈরি করুক বেআইনিভাবে এবং তারা তৃণমূলের ভোট ব্যাংক তৈরি হোক, কখনো জাতীয় কংগ্রেস বলেনি। উনি গুলিয়ে দিচ্ছেন। উনি ওনাদের ওই যে একটা ন্যারেটিভ আছে না, মুসলিম তোষণ, মুসলিম তোষণ, আমি নাম করেই বলছি কারণ যেটা বাস্তব সেটা বলতেই হবে। সেইটাকে সাবস্টেন্সিয়েট করতে হলে অনুপ্রবেশ, বাংলাদেশ, বাংলা ভাষা এগুলোর সঙ্গে লিঙ্ক করতে হবে। সেই কাজটাই উনি করেছেন। আমার একটা কথা, ওনার কয়েকটা কথা শুনে আজকে খুব ভালো লাগলো। উনি বলছেন এই যে এত অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের যাওয়া উচিত। আমিও বলছি নরেন্দ্র মোদী যেটা বলেছেন ঠিক বলেছেন, তৃণমূলের যাওয়া উচিত, কিন্তু যাওয়ার মডেল কোনটা? ডেলোতে জগদীপ ধনখড় আর হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুপ্ত সিটিংটা কি পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল যাওয়ার মডেল? তৃণমূলে চলে যাওয়ার মডেল কোনটা? একটু আমি তো ডিস্টার্ব করিনি। তৃণমূলের যাওয়ার মডেল কোনটা? এখনো তৃণমূলী নেতারা একের পর এক বেল পেয়ে যাবে, পূর্ণাঙ্গ তদন্ত হবে না, বাংলার ভাইপো খোলা আকাশের নিচে ঘুরে বেড়াবে, এইভাবে উনি তৃণমূলকে তাড়াবেন? তৃণমূলের যাওয়া অবশ্যই দরকার। বাংলার মানুষের পরিত্রাণ চাই, আমরাও একই কথা বলছি। কিন্তু নরেন্দ্র মোদী মঞ্চে যেটা বলেন, শুভেন্দু অধিকারীরা মঞ্চে যেটা বলেন, রাহুল বাবুর সাথে অফিসে গিয়ে মিটিং করছে, আর দিল্লিতে গিয়ে আপনার দিল্লি ঠিক আছে তো? পিছনে তৃণমূল কংগ্রেস, সেই বিষয়ে বিজেপির কি বক্তব্য? নরেন্দ্র মোদীর মুখে তো সেগুলো কিছু শোনা যায়। আর দিল্লিতে আমরা কিছু করি না। পাটনা বৈঠকে, প্রথম ইন্ডিয়া ব্লকের বৈঠকের পর পাটনাতে মাননীয় মল্লিকার্জুন খার্গে যে প্রথম প্রেস কনফারেন্স করেছিলেন, পরিষ্কার করে বলে দিয়েছিলেন প্রতিটি রাজ্যের প্রেক্ষিত আলাদা। তার মানে এই নয় আমরা কেন্দ্রীয় স্তরে বিজেপির বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়ব, তার মানে এই নয় যে বাংলায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হয়ে গেছে। গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। কিন্তু যেটা আমি একেবারে বলার চেষ্টা করছি না সেটা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি সেটা যেখানেই হোক, সেটা সব রাজনৈতিক দলের সমানভাবে প্রতিবাদ করা উচিত। আজকে প্রধানমন্ত্রী এই দুর্নীতি অস্ত্রে শান দিয়েছেন দমদমের এই রাজনৈতিক মঞ্চ থেকে, যেখানে তিনি বলছেন বাংলায় যেটা উন্নয়ন করতে চাইছে বিজেপি, কেন্দ্রের বিজেপি সরকার, মূল প্রতিবন্ধকতা তৈরি করছে তৃণমূল কংগ্রেস। টাকা পাঠানো হয় লাগাতার, ধারাবাহিকভাবে টাকা পাঠানো হয় বাংলার উন্নয়নের জন্য, কিন্তু সেটা তৃণমূলের ক্যাডারদের পকেটে চলে যায়, যার পেছনে রয়েছে লাগামহীন দুর্নীতি। কি বলেছেন প্রধানমন্ত্রী দেখুন। बंगाल में विकास कार्यों के सामने एक बहुत बड़ी चुनौती भी है। चुनौती ये कि बंगाल के लिए जो पैसा हम राज्य सरकार को सीधे भेजते हैं,
उसका ज्यादातर हिस्सा यहां लूट लिया जाता है। সরাসরি দেখবো ফিরহাদ হাকিম কি বলছেন। বিশ্ববিদ্যালয় থাকবে এবং কেএমআরসিএল কে নিয়ে ঘরগুলোকে তাড়াতাড়ি করতে হবে, সোজা হিসেব ঘরগুলোকে তাড়াতাড়ি। আমি যাদবপুর ইউনিভার্সিটি টেকনিক্যাল টিম যারা এগুলো দেখেছে, যাদের টেকনিক্যাল অ্যাডভাইস দিয়ে তাদেরও ডাকছে। মোদী বলেছেন যে তৃণমূল অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে, এই অনুপ্রবেশকারীদের তাড়াবে কে? বিজেপিকে জেতান, বিজেপি এলে অনুপ্রবেশকারীরা চলে যাবে। অনুপ্রবেশকারী কারা? যাদের অমিত শাহ মদত করছে। যদি অনুপ্রবেশকারী থাকে তাহলে বর্ডারের ওপার থেকে আসছে, তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স কার হাতে? ওনার স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। তাহলে ওনার স্বরাষ্ট্রমন্ত্রী অপদার্থ, তাকে আগে রেজিগনেশন দেওয়া উচিত। তৃণমূল তো কি করছে না করছে সেটা ওনার কথা। আমরা বাংলার মানুষকে নিয়ে থাকব। আমরা পশ্চিমবঙ্গের বাঙালি, আমাদের পশ্চিমবঙ্গের মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসেছে, মমতা ব্যানার্জির সাথে আছে। বাংলা ভাষাকে আমরা ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছি। ও কি দেবে? বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হয়েছে আজ কত বছর আগে, তখন নরেন্দ্র মোদীজি জন্মাননি। এই যে উন্নয়ন দেখছেন তো, এই যে গলিগুলোর মধ্যে চলে যান, উন্নয়ন দেখছেন, এই উন্নয়ন করছে। সরাসরি তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করা হচ্ছে, কুণাল ঘোষ এবং শশী পাঁজা কি বলছেন একবার দেখব। কাঁচের ঘরে বসে ঢিল ছুড়ে গেছেন। যে যে অভিযোগগুলো বিজেপি এবং নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে চলছে, যেগুলোর উনি কোনো উত্তর দিতে পারেন না, কাঁচের ঘরে বসে ঢিল ছুড়লেন। তৃণমূল কংগ্রেস যে অভিযোগগুলি তুলেছে, প্রশ্নগুলি তুলেছে, একটা উত্তর দিতে পারেননি। বাংলা ভাষাকে আক্রমণ করে ব্যাকফুটে আছেন। ড্যামেজ কন্ট্রোলের জন্য ওই টেলিপ্রম্পটারে লিখে আনা বাংলা, আর চোখে তাকিয়ে মুখ এদিকে, চোখের মনি এদিকে, বাংলা টেলিপ্রম্পটারে লিখে আনা বাংলা বলছেন। পেছনে অমিত মালব্য, যিনি বলেছেন বাংলা ভাষা কোনো ভাষা নয়, বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা। যে বলছে বাংলা ভাষা ভাষা নয়, তাকে পাশে নিয়ে টেলিপ্রম্পটারে লিখে আনা বাংলা বলে উনি কি বোঝাতে চান? বলছেন দুর্নীতি নিয়ে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের দিনই বলেছেন, হেমন্ত বিশ্ব শর্মা থেকে আরম্ভ করে, মহারাষ্ট্র থেকে অজিত পাওয়ার থেকে আরম্ভ করে, বাংলার তথাকথিত বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে, যাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি আঙুল তুলেছিল গ্রেপ্তারি চেয়ে, তারা তদন্ত এড়াতে বিজেপিতে গেছে এবং তারা নরেন্দ্র মোদীর দলের দিকে বসেছেন। উনি দুর্নীতি নিয়ে বলছেন। আমরা একটা ভিডিও, একবার নরেন্দ্র মোদীর মঞ্চে থাকা লোকের ভিডিওটা একটু দেখে নি। দুর্নীতি নিয়ে বলছেন, মনে রাখবেন নরেন্দ্র মোদী দুর্নীতি নিয়ে বলছেন। নরেন্দ্র মোদী যখন দুর্নীতি নিয়ে বলছেন, তখন তার পাশে যিনি বসে আছেন, তার বিরুদ্ধেই বিজেপি দুর্নীতির অভিযোগ এনেছে, তাকে গ্রেপ্তারের দাবি করেছে এবং তারপরে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। কাঁচের ঘরে বসে ঢিল ছুড়ে গেলেন নরেন্দ্র মোদী। যাতায়াত করতে পারেন, বাংলায় গোহারা হারবে বিজেপি। আমরা 16 সালে দেখেছি, আমরা 21 সালে দেখেছি আব কি বার 200 পারের ডায়লগ। 24 সালের লোকসভা নির্বাচন, বাংলায় বিজেপি কমে গেছে, তৃণমূল বেড়ে গেছে। এখন থেকে যে নাটকটা উনি শুরু করলেন, কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে বাংলাকে যারা অপমান করে তাদের মঞ্চে বসিয়ে, দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের মঞ্চে বসিয়ে, যেখানে বিজেপির সরকার আছে, কেন্দ্র থেকে শুরু করে ডাবল ইঞ্জিন সরকার, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, অপশাসন,
নারী নির্যাতন, কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন। বাংলায় উনি যতবার আসবেন তৃণমূলের আসন সেই অনুপাতে বাড়বে। নরেন্দ্র মোদী আজকে লিখে রেখে দিন, চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়তে চলেছেন এবং রেকর্ড, আন্ডারলাইন করে রাখুন, রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার হবে, যেখানে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যতবার আসবেন, আপনি অমিত শাহ যারা আসবেন, তত তৃণমূলের আসন বাড়বে। আজ তো আবার প্রকাশ্যে অমিত শাহের উপর অনাস্থা জানিয়ে গেলেন নরেন্দ্র মোদী। কি বলেছেন? ঘুষপেটিয়া বাড়ছে। ঘুষপেটিয়া কি করে বাড়তে পারে? দেশের সীমান্ত যদি অরক্ষিত হয়, সীমান্তের দায়িত্বে কে? বিএসএফ। কোন দপ্তর? স্বরাষ্ট্র দপ্তর। মন্ত্রীকে? অমিত শাহ। বাংলা সীমান্ত নিয়ে যদি দুজন ঢোকে, দুজন, ত্রিপুরা সীমান্ত দিয়ে 20 জন ঢুকছে, কয়েকদিন আগে ধরা পড়েছে রোহিঙ্গা সহ। ডবল ইঞ্জিন সরকার, কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন। যতগুলো উনি অভিযোগ ভিত্তিহীন ভাবে তোলার চেষ্টা করেছেন, প্রত্যেকটা অভিযোগে বিজেপি নিজে অভিযুক্ত। কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়েছেন, আর থুতু ওপর দিকে ছুঁড়লে সেটা নিজের মুখে পড়ে নরেন্দ্র মোদী। আপনি বাংলার দিকে যা যা অভিযোগ করতে চেয়েছেন তার প্রত্যেকটার উত্তর আমাদের কাছে রয়েছে। আপনার উত্তর দেয়া যেগুলোর উচিত ছিল, আপনি একটা প্রশ্নেরও উত্তর না দিয়ে আপনি একটি রুটিন বিবৃতির নাটক করে চলে গেলেন। সবশেষে যে প্রকল্পগুলো করতে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন রেলমন্ত্রী, তার তৈরি করা, একবার অন্তত তার নামটা তো বলা উচিত ছিল, বাংলার ঘরের মেয়ে। মেট্রো রেলের যে সম্প্রসারণের স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন, যেগুলো নিজে হাতে করেছেন, ভেবেছেন, টাকা বরাদ্দ করেছেন, আপনারা এত দেরি করেছেন। ভোটের আগে নিজের উদ্বোধনী ফলকে নাম লেখাতে এসেছেন। তো যে মহিলা, যে নারী, বাংলার যে অভিভাবক, বাংলার জন্য এই কাজটা করে গেছেন, এত বড় কর্মযজ্ঞটা রেলের, তার নামটা তো কৃতজ্ঞতা স্বরূপ উচ্চারণ করা উচিত ছিল। সেই সৌজন্যটুকু দেখাতে পারলেন না নরেন্দ্র মোদী। আমি ডক্টর শশী পাঁজাকে অনুরোধ করব, প্রধানমন্ত্রী কয়েকটা ভিত্তিহীন অভিযোগ বিকৃতভাবে করে গেছেন, উনি সেগুলো একদম পয়েন্ট ধরে ধরে সেগুলোর উত্তর দিচ্ছেন। কুণালদা যেখানে শেষ করলো, তাহলে ওইখানে একটা কথা বলি যে প্রধানমন্ত্রী বোধহয় বুঝতে পারেননি যে বাংলা কি আওয়াজটা তুলেছে। বাংলা বলছে ক্রেডিট দিদি, নট মোদি, গো ব্যাক মোদি। সেটা তার কানে পৌঁছয়নি বোধহয়। যেটা বললেন ওইটুকু সৌজন্য তিনি দেখালেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 2011-12-তে এই পরিকল্পনাগুলো করেছেন, যেটা আজকে বাস্তবের মুখ দেখেছে। আমরা একটু বলি, আজকে প্রধানমন্ত্রী বলেই দিলেন যে বিগত দিনগুলোতে যে আমি বক্তব্য রেখেছি সেগুলোকে খারিজ করে আজকে বলেই দিলেন যে কলকাতাতে এত আনন্দের একটা পরিবেশ, যেখানে তারা বলছেন যে দুর্গাপুজো হয় না, কিংবা দুর্গাপুজো করতে গেলে নাকি কোর্টে যেতে হয়, সেইগুলো সমস্তটা খারিজ করে দিলেন। বললেন এখন দুর্গাপুজো সমস্ত প্রস্তুতি কুমারটুলিতে, সবটা নিয়ে তিনি খুব আনন্দ প্রকাশ করেছেন। কার জন্য এই আনন্দটা? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই কিন্তু এই আনন্দটা হয় বাংলার মাটিতে। বাংলা উন্নয়নের কথা বলছেন, আর মাঝে মাঝে বলছিলেন উপহার। বাংলার মানুষ উপহার চায় না, বাংলার মানুষ তার ন্যায্য দাবি, তার ন্যায্য প্রাপ্তি যেটা আছে সেইটার দাবি রাখছে, যেটা 1.93 লক্ষ কোটি টাকা। বাংলার মা মাটি মানুষ উপহার চায় না, দয়া দক্ষিণ্য চায় না, চায় যে তার গরিবের ঘর যে টাকাটা ছিল, অবশ্যই তারা দিলেন না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন।
সুতরাং 12 লক্ষ বাড়ি ইতিমধ্যে তিনি দিয়ে দিয়েছেন, 16 লক্ষ এই ডিসেম্বর মাসের সূচনা হবে। সুতরাং বারবার উপহার বলে বলে তারা কিন্তু বাংলার মানুষকে অপমান করলেন। তৃতীয়ত, আমরা তো অবাক হয়ে গেলাম যে দেখলাম আমন্ত্রণ পত্রতে প্রথমে লিডার অফ অপোজিশনটাকে, বিরোধী দলনেতাকে, সেটা তো দুজন হলো। তো এটা একটু আমরা একটু বুঝলাম যে আমরা কি ঠিক এতদিন বুঝতে পারিনি যে বিরোধী দলনেতাকে, কারণ আমন্ত্রণ পত্রতে দুজন ছিল বিরোধী দলনেতা। সে যাই হোক, তারা ঠিক করে নেবেন, মঞ্চে দুজনেই ছিলেন। কিন্তু তার সঙ্গে একজনের আবির্ভাব দেখলাম, তার নাম রবনীত সিং বিট্টু। এতদিনে আমরা জানলাম তিনি নাকি, আজকে জানলাম, রেলের MOS, মিনিস্টার অফ স্টেট ফর রেলওয়েজ। এতদিন আমরা জানতাম না। আমরা জানতাম এই মানুষটাকে, যে সদ্য লোকসভাতে যখন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এমপি, মহিলার এমপিরা প্রতিবাদ করছিলেন, তখন তিনি, এই রবনীত সিং বিট্টু, গিয়ে তাদেরকে ধাক্কাধাক্কি হেনস্থা করেছে। তবে না বুঝলাম যে যদি মহিলাকে আপনি অপমান করেন, ভারতীয় জনতা পার্টি তাদেরকে প্রাইজ দেয়। যদি আপনি মহিলাদের হেনস্থা করেন, আর বিশেষভাবে বিরোধী দলের যদি মহিলারা থাকেন, এমপিরা থাকেন, তাহলে আপনি আজকে মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে জায়গা পেলেন। আর এই রবনীত সিং বিট্টু, তিনি একজন শিখ। আজকে বাংলায় এসে কার সঙ্গে বসেছিলেন? এই যে দুজন বললাম লিডার অফ অপোজিশন, যাই হোক, তার মধ্যে একজন যে লিডার অফ অপোজিশন আমরা জানতাম, শুভেন্দু অধিকারী, এক সময় পাঞ্জাবি শিখদের দেখে বলেছিল তোমরা খালিস্তানি। কিন্তু রবনীত সিং বিট্টু, আপনি কিন্তু আপনার ईमानটাকে বিক্রি করলেন। আপনি अपना ईमान आपने बेच दिया। आप तरक्की ढूंढ रहे हैं, इसलिए जिसने खालिस्तानी बोला, শুভেন্দু অধিকারী খালিস্তানি বলেছিল, শিখদের অপমান করেছিল, সেটা আপনার কাছে সেই সাহস ছিল না যে তাদের কাছে ক্ষমা চাও। সুকান্ত মজুমদার বলে, ডক্টর সুকান্ত মজুমদার, তিনি তার চপ্পলটা খুলে একজন শিখ পুলিশ কর্তা তার পাগড়ির উপর ছুড়ে দিয়েছিলেন। রবনীত সিং বিট্টু, আজকে আপনি তাদের সঙ্গে মঞ্চে বসে আপনি নিজের, যেমন বললাম, ইজ্জতটা বিক্রি করলেন এবং শিখ সম্প্রদায়ের পাশে আপনারা দাঁড়ালেন না। বাংলার শিখ মানুষরা তারা আজকে এটা দেখে নিলেন। আরেকটা দেখলাম, প্রধানমন্ত্রীজি তিনি পরিযায়ী শ্রমিক যারা বাংলায় কথা বলেন তার সম্বন্ধে কিছু বললেন না। আজকে বাংলাকে নিয়ে তিনি গর্ব করছেন যে বাংলা ভাষাটাকে রাষ্ট্রভাষা, সেই আমরা ধ্রুপদ ভাষাটাকে কোন সম্মান দিয়েছি আপনারা ঠিক করে নিন। কারণ আপনি প্রধানমন্ত্রীজি বলছেন, কিন্তু আপনার পিছনে রোতে যিনি বসে আছেন অমিত মালভিয়া, তিনি কিন্তু এই ভাষাকে পররাষ্ট্রের ভাষা করে দিয়েছেন, বলে বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি। ঠিক করে নিন আপনারা। আপনি এদিকে গৌরব অনুভব করলেন, পরিযায়ী শ্রমিকরা বাংলা বলছিলেন বলে তাদেরকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাড়ানো হচ্ছে, হেনস্থা হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছেন। আর এইদিকে প্রতীকী হিসেবে আপনি মেট্রো রেলে উঠছেন, কিছুজন শ্রমিককে পাশে রেখে দেখাচ্ছেন যে দেখো আমি শ্রমিকদের নিয়ে আজকে নতুন মেট্রোতে এই যাত্রাটা করছি। এই শ্রমিকরাও কিন্তু বাংলায় ভাষা কথা বলে, তারাও কিন্তু বাংলায় কথা বলেন। প্রধানমন্ত্রীজিকে আমরা সেটা বলতে চাই। তাই আমরা আজকে এই উন্নয়নের ক্ষেত্রে আবার দু একটি ত্রুটিও দেখলাম। তিনি বললেন যে ওই যে এমপি তো নয়, চিফ মিনিস্টার, মন্ত্রী এবং প্রধানমন্ত্রী যদি কোনো ভ্রষ্টাচার করেন তাদেরকে যদি সে অ্যারেস্ট করা, তারপরে FIR যদি হয় তাদেরকে জেলে ভরা, যদি 1 মাস থাকে তাহলে পরে তোমাকে রিজাইন করতে হবে, ইত্যাদি ইত্যাদি নিয়ে একটি রাতারাতি বিল প্রবেশ করলো। তখন একদিন বাকি পার্লামেন্টের সেশন, তো আপনি বের করলেন। কিন্তু তারপরে আবার আমরা অদ্ভুতভাবে দেখছি যে তিনি বলছেন যে দেখুন, যেটা বিহারেও বললেন সভাতে, আজকে এখানেও বলছেন যে সাধারণভাবে সরকারি কর্মচারীরা যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে 48 ঘন্টার মধ্যে যদি এই অভিযোগ থাকে এবং পুলিশ তাকে নিয়ে যায়, তাহলে তাদের
নকরি চলে যায়, এটাও ঠিক নয়, হয় সাসপেন্ড হয়। সুতরাং তথ্য কিন্তু তিনি ভুল বলছেন। আমাদের বক্তব্য, আমাদের নেতৃত্ব এটার বিরুদ্ধে লড়ছে এবং সেদিনকে যে প্রতিবাদটা করেছে পার্লামেন্টে, লোকসভা এবং রাজ্যসভায়, এই বিলটার পরিষ্কার কথা তিনি আজকে বলছিলেন ভ্রষ্টাচার বিরুদ্ধে তার কত লড়াই, ভ্রষ্টাচার বিরুদ্ধে লড়াই নাকি এইটা আপনি অপোজিশন লিডারদের বিরুদ্ধে বলছেন যাতে তারা ওয়াশিং মেশিনে ঢুকে পড়ে আজকে আপনার মঞ্চে বসে থাকতে পারেন, এটাই তো বুঝি। সুতরাং কি আপনি আর ইউ ট্রাইং টু এলিমিনেট করাপশন অর আর ইউ ট্রাইং টু এলিমিনেট দি অপোজিশন, এটাই আমাদের প্রশ্ন। এবং রেকর্ডটা কি বলে, এত বিল নিয়ে বললেন, রেকর্ডটা আজকেও বলছিলেন, এই রেকর্ডটা বাজাচ্ছিলেন। প্রথমে তো ওয়াশিং মেশিনের কথাটা পরিষ্কার চলে এলো যে যদি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা যদি ওয়াশিং মেশিনে চলে আসে বিজেপিতে তাহলে 7 খুন মাফ। তারপর তো সিবিআই ইডির যে আমরা বলেও দিয়েছি যে 5892টে ইডি কেস রয়েছে গত 10 বছরে, মাত্র 8টির ক্ষেত্রে আপনারা প্রমাণিত করেছেন। 8টা ক্ষেত্র মানে 0.13%। বদনামটা তো থেকেই গেল, কনভিকশনটা তো হলো মাত্র 8 জনের, কিন্তু সেই বদনামটা থেকে গেল। সুযোগ করে নিলেন, আইনটা আনার চেষ্টা করছে, অবশ্যই এটা আইন হবে না, এটা আপনি জেপিসিতে ফেলেছেন, সবটাই ডাইভার্সনারি। এসআইআর এ এমন ধাক্কা খেয়েছে, এমন মানুষ সারা ভারতবর্ষে প্রতিবাদ করছে, বাংলায় এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, সোচ্চার হয়েছেন, তাই জন্যে ভারতবর্ষকে যদি অন্য একটা পথে চালিত করা যায় সেই চেষ্টা, তারপরে এই জেপিসিতে যাওয়া, সেটা তো কোনোদিনই হবে না, আমরা সেটা জানি। কিন্তু আপনি 25 জন লিডার, 23 জনের মধ্যে মানে 25 জন অপোজিশন লিডারকে টার্গেট করেছিলেন, তার মধ্যে 23 জন কিন্তু বিজেপিতে চলে গেল, আর কেসটাও ঠান্ডা হয়ে গেল। তাহলে কিসের আপনি এই বিলটা আনছিলেন? বিজেপির 240 জন এমপি রয়েছে, তার মধ্যে 94 জনের বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল কেস রয়েছে, সিরিয়াস চার্জেস রয়েছে 63 জনের বিরুদ্ধে। কি করলেন? ভারতীয় জনতা পার্টি প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, মন্ত্রীদের, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মন্ত্রীদের ধরার জন্য এই কথাগুলো বলছেন, কিন্তু ইতিমধ্যে যে চার্জেসগুলো রয়েছে তার বিরুদ্ধে আপনি কি করছেন? আমরা তো এইটুকু দেখি, হেনস্থা করবে বিজেপি, তার জায়গা হবে মঞ্চে আপনার পাশে, হেনস্থা করবে সোনার মেয়েদের, সোনার পদকদের, যারা সেই বিজেপি সাংসদ আবার টিকিট পাবে, আবার দাঁড়াবে ইত্যাদি, এইটাই দেখেছি। ফলে এই সবটাই আজকে পুরো বক্তব্যটাকে যদি ছোট্ট করে বলতে হয়, হতাশার আর্তনাদ। আরেকটি ইয়ে দেখে নেব, ভিডিও দুর্নীতি নিয়ে আরেকটা ভিডিও রয়েছে, দুর্নীতি নিয়ে একটা ভিডিও রয়েছে, আমরা একবারটি দেখে নেব। इस बार लोकसभा में भाजपा सरकार एक बहुत बड़ा एंटी करप्शन बिल लेकर आई है। मंत्री हो, मुख्यमंत्री हो, अरे इतना ही नहीं, प्रधानमंत्री को भी सख्त कानून के दायरे में लाया हूं, सख्त कानून के दायरे में लाया हूं, सख्त कानून के दायरे में लाया हूं। তো তাহলে সারা দেশে যে যে রাজ্যে যে যে অন্য দলে থাকা নেতার বিরুদ্ধে বিজেপি দুর্নীতির অভিযোগ এনে গ্রেফতারি দাবি করেছিল, যাদেরকে তারা কোলে করে আবার তাদের দলে নিয়েছে, তো ওনার হিম্মত থাকলে একদিনের নোটিশে যাদের বিজেপি একসময় গ্রেফতার দাবি করেছিল তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে কেস তৈরি হয়েছে, অনেকে গ্রেফতার হয়েছে, আবার অনেকে গ্রেফতারির ভয়ে দল বদল করেছে, কিন্তু বিজেপি যাদের যাদের বিরুদ্ধে আঙুল তুলেছিল আগে বিল আনার আগে বিজেপি তাদের দল থেকে এক্সপেল করে দেখাক যে এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপি এনেছিল, অসমে এনেছে, মহারাষ্ট্রে এনেছে, পশ্চিমবঙ্গে এনেছে, অন্য জায়গায় এনেছে, কর্ণাটকে এনেছে। তাদের যখন বিজেপিতে নিয়েছে হোয়াইট ওয়াশ, আগে তাদের এক্সপেল করে দেখাক দল থেকে, তারপরেরটা তারপর বলবে। আর একটা ভিডিও দেখাবো, কদিন আগে যে বলছিলেন যে ওই বাংলায় দুর্গাপুজো হয় না,
আর আজকে আনন্দের সঙ্গে বলছেন দুর্গা, আমি যখন বলছি তখন দুর্গাপূজার মহল শুরু হয়ে গেছে, আমেজ শুরু হয়ে গেছে। আচ্ছা, তো ফলে ওটা আমরা ওটা খুব জোর দিয়ে দেখাতে চাইছি যে বিজেপির মিথ্যাচার যুগে যুগে কিভাবে ঘুরে যায়। যে বিজেপি বলতো দুর্গাপুজো হয় না, সেই বিজেপি দুর্গাপুজোর মুখে এসে তারা বলছে যে এখন তো দুর্গাপুজোর উৎসবের মরশুম শুরু হয়ে গেছে। তার মানে বাংলা সম্পর্কে গতকাল তারা যা মিথ্যা বলেন, আজকে সেখান থেকে সরে আসতে হয়। আজ আবার একটা নতুন মিথ্যা বলেন, আগামীকালকে গিয়ে সেটা থেকে সরে আসতে হয়। সবশেষ একটা কথা বলেছেন, বাংলার কাউকে আর বাইরে যেতে হবে না, এত নাকি ওনারা এত সব আশ্বাস টাশ্বাস দিচ্ছেন কাজের জন্য। বাংলার কাউকে বাইরে যেতে হবে না। প্রথম কথা, বাংলা থেকে যে বাইরে যাচ্ছে আজ যাচ্ছে না, যুগ যুগ ধরে যাচ্ছে, এবং বিভিন্ন এলাকায় খুব স্পেসিফাইড টেকনিক্যালি সাউন্ড এক একটা ইন্ডাস্ট্রিতে তারা খুব দক্ষ হয়ে যায়। অনেক ক্ষেত্রে ঠিকাদাররা নিয়ে যায়, অনেক ক্ষেত্রে তারা সেই রাজ্যে কাজ করতে করতে শুনতে পান আরো কিছু লোক লাগবে, হয়তো বাড়ির লোককে বলেন, হয়তো গ্রামের লোককে বলেন। এটা যুগ যুগ ধরে চলে আসছে। তো নরেন্দ্র মোদী কি বলছেন, বাংলা থেকে কাউকে বাইরে যেতে হবে না। নরেন্দ্র মোদী এই গ্যারেন্টিটা দিন যে অন্য রাজ্য থেকে কেউ বাংলায় আসবে না। তো বাংলা থেকে যদি 22 লক্ষ ছেলে বা কোনো কর্মী বাইরে থেকে থাকেন যুগ যুগ ধরে, তাহলে তো 1.5 কোটি অন্য রাজ্যের লোক বাংলায় রয়েছে। আপনি একটা কল দেওয়ার হিম্মত হবে আপনার যে গোটা ভারতবর্ষে যে যার রাজ্যে কাজ করবে, কেউ আর একটা অন্য রাজ্যে কাজ করতে পারবে না, এইটা বলার হিম্মত হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর? চ্যালেঞ্জ করছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, আপনি এটা বলে দেখান। আপনি একটা কল দেওয়ার হিম্মত হবে কিনা যে ভারতবর্ষে যে যা স্টেটেই কাজ করবে তাকে অন্য স্টেটে কাজ করতে যেতে হবে না। আপনার রাজ্য গুজরাট থেকে কজন আছে এখানে? ভালো আছেন তারা, সবাই মিলেমিশে ভালো আছেন। তাহলে শুধু বাংলাকে আপনি কিন্তু ইঙ্গিত করবেন না। মনে রাখবেন, লকডাউনের সময় প্রথম যে শহীদ হয়েছিল 13 বছরের বাচ্চা মেয়েটা জামলো মাকদাম, সে কিন্তু ছত্তিশগড়ের মেয়ে, পরিযায়ী শ্রমিক, কাজ করতে গেছিল তেলেঙ্গানার খেতে, হেঁটে বাড়ি ফেরার সময় মারা যায়।